প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছে ভালো আছো। আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যে চ্যাপ্টারটির নাম হলো অপারেটিং কস্টিং বা পরিচালন ব্যয় হিসাব। আমরা কেউ কেউ এটাকে সার্ভিস কস্টিং বলি। এই সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং নিয়ে আমি তোমাদের সাথে আজকের আলোচনা শুরু করলাম। এই কোভিড পরিস্থিতিতে হয়তো তোমরা সবাই একসময় ঘরে ছিলে, এখন বেরিয়ে এসেছো। হ্যাঁ, ঘর থেকে বের হওয়া, বাইরে দৈনন্দিন কাজে হয়তো অনেকেই, বিশেষ করে মাস্টার্স লেভেলের স্টুডেন্টরা আমরা জানি যে বিভিন্নভাবে তারা এঙ্গেজ থাকে। তো তোমরাও বিভিন্ন কাজে এঙ্গেজ আছো নিশ্চয়ই, কম বেশি। তারপরও আমরা দেখি যে তোমরা এই সার্ভিস কস্টিং যে চ্যাপ্টারটি আমি আলোচনা করব, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন আমি বলবো যে পার্টগুলো আছে, সেগুলোর সাথে তোমরা কিন্তু খুব বেশি পরিচিত। বাট এই পরিচিত থাকা সত্ত্বেও তোমরা কিন্তু জানো না যে সার্ভিস কস্টিং এই প্রতিষ্ঠানগুলো বা এই অর্গানাইজেশনগুলো মেনটেন করে। যেমন আমরা দেখি যে আমরা কি করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য বাস ইউজ করি, পরিবহন ইউজ করি। এই যে পরিবহন যে একটা সেক্টর, এই পরিবহন সেক্টর কি করে, তাদের হিসাব তারা কিন্তু রাখে। তো তাদের যে হিসাব রাখে, তাদের হিসাব রাখার যে প্রণালী বা পদ্ধতি, সেটি কিন্তু অন্য জেনারেল ব্যবসায়ীদের মতো নয়, ডিফারেন্ট টাইপের হিসাব তারা। তারপরে আমরা দেখি যে লঞ্চে বা জাহাজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করি, নৌপথে। সেখানেও আমরা যে পরিবহন ব্যবস্থা দেখি, নৌ পরিবহনের ব্যবস্থা দেখি, তারাও হিসাব রাখে। তাদের হিসাব রাখার ব্যবস্থার ধরনগুলো আর ইন জেনারেল অন্যান্য বিজনেসের ব্যবসায়িক হিসাব রাখার ধরন কিন্তু সেম না। তারপরে আমরা দেখি যে বিমান পরিবহন সংস্থা, তারা যাত্রী পরিবহন করে অথবা তারা মালও পরিবহন করে, কার্গো বিমানগুলো। তো তাদের হিসাব রাখার ধরনও কিন্তু একটু ভিন্ন রকমের। রেলপথের মাধ্যমেও যাত্রীদেরকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে থাকি, মালামাল পৌঁছে দিয়ে, তাই না? তাদের হিসাব রাখার ধরনটাও একটু ভিন্ন রকম। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসলে আলোচনা করব হলো সার্ভিস কস্টিং বা পরিচালন ব্যয় নিয়ে। তাহলে আমাকে জানতে হবে প্রথমেই যে পরিচালন ব্যয়টা আসলে কি। হ্যাঁ, পরিচালন ব্যয় হলো যে সকল প্রতিষ্ঠান পণ্য দ্রব্য উৎপাদন না করে সেবা প্রোডাকশন করে, সেবা দিয়ে থাকে, জনগণকে সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, সেই প্রতিষ্ঠানগুলো যে পণ্যের উৎপাদনের পরিবর্তে সেবা প্রদান করে থাকে, এবং এই সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠান, তাদের যে হিসাব রাখার প্রণালী, তাদের যে পদ্ধতি তারা ব্যয় নির্ণয় করে, সেই ব্যয় নির্ণয় করার যে সিস্টেম, তাকে আমি বলবো অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং। হ্যাঁ, এই অপারেটিং কস্টিং বা সার্ভিস কস্টিং হলো কি তাহলে, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পণ্য দ্রব্য উৎপাদন না করে সেবা দিয়ে থাকে জনগণকে, সেই যে তারা সেবা দেয়, এই সেবার ব্যয় নির্ণয় করার জন্য যে পদ্ধতি, সেবার যে ব্যয়, সেই ব্যয় নির্ণয় করার জন্য যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে সার্ভিস কস্টিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সার্ভিস কস্টিং কি। যেমন আমি যে উদাহরণগুলো একটু আগে দিয়েছি, যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে যাচ্ছি। আমি ঢাকা থেকে সিলেট যাব। তো ঢাকা থেকে সিলেট আমি যাব, তো আমি যখন ঢাকা থেকে সিলেট যাব, যে বাসে যাব,
বাস কর্তৃপক্ষ বা বাসের যে কোম্পানি তারা কি করবে, তারা দেখবে যে ঢাকা থেকে একজন প্যাসেঞ্জারকে সিলেটে পৌঁছাতে তার কি পরিমাণ খরচ হয়, এই যাত্রীকে সেবা দিতে তার কি পরিমাণ কস্টিং আছে, ব্যয় আছে, এই যাত্রীর পেছনে তার কি পরিমাণ ব্যয় হবে, তার যে ব্যয়ের পরিমাণ সেটা সে আগে নির্ণয় করবে, তারপরে তার সাথে সে প্রফিট অ্যাড করবে, দেন সে যাত্রী ভাড়া নির্ধারণ করবে। তাহলে কি হলো যে যাত্রীদের ভাড়া নির্ধারণ করার জন্য বাস কর্তৃপক্ষ কি করলো, আমাকে যে সেবা দিবে ঢাকা থেকে সিলেট সে নিয়ে যাবে, এই সেবার ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে, আর এই সেবার ব্যয় নির্ণয় করার যে সিস্টেম তাকে আমি বলছি সার্ভিস কস্টিং। ঠিক আছে, আমরা দেখি হসপিটালে রোগীদেরকে সেবা দেওয়া হয়, তো হসপিটাল কর্তৃপক্ষ কি করে, একজন রোগী একটা সিটে বা একটা বেডে একদিন থাকলে হসপিটালের কি পরিমাণ ব্যয় হয় সে ব্যয়টি আগে নির্ণয় করে। একটু কাশি পাচ্ছে হঠাৎ করে, তোমাদের একটু অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ প্রথমে একজন পেশেন্ট একদিন একটা বেডে থাকলে কি পরিমাণ খরচ হবে সে ব্যয়টা প্রথমে নির্ণয় করে। কে নির্ণয় করে সে ব্যয়? হসপিটাল কর্তৃপক্ষ। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি একজন পেশেন্টকে সার্ভিস দিতে যে পরিমাণ ব্যয় করে সেই ব্যয়কে সে বলছে পরিচালন ব্যয় বা সার্ভিস কস্টিং। সেবার ব্যয়, এই সেবার ব্যয় নির্ণয় করার পর সে তার সাথে প্রফিট অ্যাড করে দেন পেশেন্টের সিট ভাড়া কত, এক রাত হসপিটালে থাকলে কয় টাকা তার কাছ থেকে কেবিনের ভাড়া নিতে হবে, কয় টাকা সিট ভাড়া নিতে হবে, এটি সে নির্ণয়। অর্থাৎ আমরা বলছি যে পরিচালন ব্যয় হিসাব হলো এ ধরনের কার্যাবলীর পরিমাপ করা যা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অথবা একটি প্রতিষ্ঠানের সেবা কেন্দ্রে ব্যয় হয়। সেবা কেন্দ্রে সার্ভিস পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা, আমি বলবো যে কি ওয়ার্ড, সার্ভিস পয়েন্ট। আমি যদি বলি যে কোনো একটা প্রতিষ্ঠানের অনেকগুলো সার্ভিস পয়েন্ট থাকতে পারে, তো তার কোন সার্ভিস পয়েন্টে কি ধরনের ব্যয় হয়, কোন সার্ভিস পয়েন্টে বেশি ব্যয় হবে, কোন জায়গায় কম ব্যয় হবে, এগুলো কিন্তু সে নির্ণয় করবে। কিরকম সার্ভিস পয়েন্টের ব্যয়? আমি যদি ঢাকা থেকে একটি ফ্লাইট পরিচালনা করি যে কলকাতায়, তাহলে ঢাকা থেকে কলকাতায় একজন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে বিমান কর্তৃপক্ষের যে পরিমাণে ব্যয় হবে, তাহলে এই যে ব্যয়টা, এই ব্যয়টাকে আমি একটা সার্ভিস পয়েন্ট হিসেবে কাউন্ট করব যে ঢাকা থেকে কলকাতা এই রোডের ব্যয় কত, আর এই ব্যয়ের সাথে আমি প্রফিট যোগ করে আমি ভাড়া নির্ধারণ করব। ঠিক অনুরূপভাবে আমি যদি ঢাকা থেকে জেদ্দা একটা ফ্লাইট পরিচালনা করি, তাহলে বিমান কর্তৃপক্ষ এখানে দেখবে ওই সার্ভিস পয়েন্টে তার ব্যয় কত, তার কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের কস্টিং হবে, ব্যয় হবে। তাহলে বলা হচ্ছে যে কোনো একটি প্রতিষ্ঠান সেবা প্রদান করার জন্য তার সার্ভিস পয়েন্টে যে ব্যয় হবে সেই ব্যয়কে নির্ণয় করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে সার্ভিস কস্ট। আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ, আমি বিশ্বাস করছি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আমরা মনে রাখব এই
সার্ভিস পয়েন্টে যে ব্যয় নির্ণয় করা হবে এটি কিন্তু একক প্রতি ব্যয় নির্ণয় করা হবে, ইউনিট প্রতি। যেমন আমি বলছি যে একজন প্যাসেঞ্জারের জন্য এই ব্যয় নির্ণয় করা হবে, একজন প্যাসেঞ্জারের জন্য একটি সার্ভিস পয়েন্টের ব্যয় নির্ণয় করা হবে। আমি যদি ঢাকা টু সিলেট বাসে যাত্রী পরিবহন করি, আমি যদি সেরকম কোম্পানির হিসাব নির্ণয় করি, তাহলে আমি কি করব? ঢাকা টু সিলেট সার্ভিস পয়েন্ট, এই পয়েন্টের কি পরিমাণ ব্যয় সেটি নির্ণয় করব। তারপরে তার সাথে আমি কাঙ্ক্ষিত মুনাফা অ্যাড করে ভাড়া নির্ধারণ করব। আরেকটি বিষয়, যদি এমন কোনো বাস কোম্পানি থাকে যারা কিনা ওই যে লোকাল প্যাসেঞ্জার টানে, 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পরে প্যাসেঞ্জারকে নামিয়ে দেয়, প্রয়োজন হলে নতুন প্যাসেঞ্জার তুলে নেয়, তো ওই ধরনের বাস সার্ভিস যাদের, তারা আবার কিন্তু ভিন্ন আঙ্গিকে একটু ভাববে। সেটি কেমন ভাববে? তারা ভাববে যে আমি যে রুটে গাড়ি চালাচ্ছি না কেন, আমার প্রতি প্যাসেঞ্জারে প্রতি কিলোমিটারে কি পরিমাণ ব্যয় হয়, ঠিক আছে? পার প্যাসেঞ্জার পার কিলোমিটার কিরকম কস্টিং আসে। তো 1 কিলোমিটার একটা যাত্রী বহন করলে আমার যে ব্যয় হবে, সেই ব্যয়কে তুলনা করলে তার সাথে আমি প্রফিট অ্যাড করে নিয়ে দেন আমি ভাড়া নির্ধারণ করব। অর্থাৎ সেবার ব্যয় নির্ণয় করব, একক প্রতি ব্যয় নির্ণয় করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই অপারেটিং কস্টিং এর কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এতক্ষণ আলোচনা করেছি যে অপারেটিং কস্টিং কি, হ্যাঁ, তো এখন আলোচনা করব অপারেটিং কস্টিং এর বৈশিষ্ট্য নিয়ে। আমি কিন্তু কিছু বৈশিষ্ট্য অলরেডি বলে ফেলেছি, তোমরা আমার এই সংজ্ঞার মধ্যেই, আলোচনার মধ্যেই কিছু বৈশিষ্ট্য জেনে গেছো। হ্যাঁ, সেটি কেমন? আমরা বলেছি যে ব্যয় একক প্রতি নির্ধারণ করা, হ্যাঁ, এটি একটি বৈশিষ্ট্য যে বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সেবার ধরন অনুযায়ী সে পার ইউনিট কস্ট হিসাব করবে, পার ইউনিট কস্ট হিসাব করে তারপরে সে কি করবে, তার মুনাফা বা প্রফিটকে অ্যাড করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সে ব্যয়ের কিছু ক্লাসিফিকেশন করবে, ক্লাসিফিকেশন অফ কস্ট। সার্ভিস কস্টিং এর যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলোকেও সে ক্লাসিফিকেশন করে নেবে। কিরকম ক্লাসিফিকেশন করবে? এখানে আমি যদি উদাহরণ দেই বাসের, তাহলে একটি বাস ক্রয় করার জন্য কিছু ব্যয় আছে, এটা হলো ফিক্সড কস্ট, তাই না? বাসের ড্রাইভার, তার বেতন আছে, এটাও তার এক ধরনের। আবার বাসের যে পরিচালনা করার জন্য ফুয়েল লাগবে, অয়েল লাগবে, হ্যাঁ, সে অয়েল বা জ্বালানি, ফুয়েল, লুব্রিক্যান্টস, আমি যাই বলি না কেন, সেই খরচগুলো তার হবে, এবং সেই খরচগুলো কি ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। তোমরা কিন্তু জানো কোনটি ফিক্সড কস্ট, কোনটি ভেরিয়েবল কস্ট, এ সম্পর্কে ব্যাপক পড়াশোনা তোমরা এর আগে পড়েছ অনার্সে। তো এই যে ব্যয়ের শ্রেণীবিভাগ, এখানে কোনটি পরিবর্তনশীল ব্যয়, কোনটি স্থায়ী ব্যয়, এগুলো ক্লাসিফিকেশন করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, কোনটি সেমি ভেরিয়েবল কস্ট, এটিও ক্লাসিফাই করতে হবে, হ্যাঁ, যে আধা পরিবর্তনশীল ব্যয়। এই যে ক্লাসিফিকেশনগুলো করা, এগুলো একটি এই পরিচালন ব্যয়ের বৈশিষ্ট্য। তারপরে ব্যয়কে নিয়ন্ত্রণ করা, কস্ট কন্ট্রোল করা। এখানে
আমরা এই কস্ট কন্ট্রোলের জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে দেখি। যে পদ্ধতিগুলো সামনে আমি কথা বলবো। তো বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করা হয় যে পদ্ধতিগুলোর মাধ্যমে ব্যয়কে নিয়ন্ত্রণ করা হয়, এবং এই বিশেষ যে সিস্টেমগুলো ফলো করা হয় এই সিস্টেমগুলোর কারণেই এই ক্যাশ কন্ট্রোলটা কস্ট কন্ট্রোলটা একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তোমরা একটু দেখবা যে পরিবহনে যখন আমরা দেখি যে একটি বাসে আমি যখন যাতায়াত করি, বাসে যদি অনেকগুলো কাউন্টার থাকে, তাহলে বাসের কাউন্টার গুলোতে কি করে, সুপারভাইজার দৌড় দিয়ে তার একটা বিল ফর্ম থাকে, ওটা নিয়ে দৌড়ে যায়, গেলে কাউন্টার মাস্টার আসে, সে এখানে সাইন করে দেয়, কয়জন প্যাসেঞ্জার উঠলো সেটা সে লিখে দেয়, কয়জন নামলো সেটা লিখে দেয়, কয়টার সময় গাড়িটা পৌঁছাইছে টাইমটাও লিখে দেয়, কয় তারিখ সেখানে তারিখ লেখা থাকে, সিগনেচার করে। তো এই যে একটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে আমার চালকের কি নাম সেখানে লেখা থাকে, সুপারভাইজারের নাম লেখা থাকে, গাড়ির নাম্বার লেখা থাকে, এখানে আমার প্যাসেঞ্জার গাড়িতে এই মুহূর্তে কতজন আছে এটা লেখা থাকে, হ্যাঁ, এখানে এই গাড়িতে ওঠার জন্য আমার কয়টি টিকিট বিক্রি হয়েছে, হ্যাঁ, এটি লেখা থাকে। তো এরকম কিছু ইনফরমেশন লেখা থাকে, যে সময় লেখা থাকে, গাড়িটা কয়টার সময় এসে পৌঁছেছে। পরের কাউন্টারে যখন পৌঁছাবে তখন আবারও সেই কাউন্টার মাস্টার সে আবারও ওই বিষয়গুলো লিখে দিবে। ফলে এখান থেকে ওইখানে যেতে, এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে যেতে কি পরিমাণ সময় ব্যয় হয়েছে, ওই সময়ের মধ্যে আমার কি পরিমাণ জ্বালানি ব্যয় হবে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। ঠিক আছে, সেজন্য এখানে ক্যাশ কস্ট কন্ট্রোল করার জন্য বিশেষ কিছু সিস্টেম ফলো করা হয়। তো তারপরে হলো ইউনিফর্মিটি অফ কস্ট। এখানে কস্টের একটু সমরূপতা থাকে, ইউনিফরমেশন থাকে, ইউনিফর্মিটি থাকে। সমজাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, একই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যয়ের একটি সমরূপতা থাকে, ইউনিফরমেশন থাকে, ইউনিফর্মিটি থাকে। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য এই ব্যয়টি নির্ণয় করা হয়, স্পেসিফিক টাইম। এমন না যে এই সেবাটি শুধু আমি যে নির্ণয় করলাম এটা সারা বছরের জন্য, তা না, নির্দিষ্ট সময় পর পর এই সেবার ব্যয় নির্ণয় করা হয়, সার্ভিস কস্ট নির্ণয় করা হয়। কেন? আমরা দেখি যে মানে কিছুদিন পর পরই সিচুয়েশন পরিবর্তন হয়। যখন সিচুয়েশন পরিবর্তন হয় তখন তার কস্টিংও বেড়ে যায়, কখনো কস্টিং কমে যায়। তো যখনই কস্টিং বেড়ে যাবে বা কমে যাবে তখন তার কিন্তু ব্যয় নির্ণয় করতে হবে সার্ভিসের, এবং তার সাথে সে পণ্যের, তার সেবার কি করবে, মূল্য নির্ধারণ করবে। তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য বুঝতে পেরেছি, আলোচনা করেছি। এবার আমি কিছু সুবিধা নিয়ে কথা বলবো, যে এই পরিচালন ব্যয় নির্ধারণের সুবিধা কি। আমরা কিন্তু আস্তে আস্তে অঙ্কের দিকে যাব, তো বেসিক এই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। যে অ্যাডভান্টেজ অফ ডিটারমাইনিং অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট নির্ধারণের বা নির্ণয়ের সুবিধাগুলো কি। আমরা সুবিধাগুলো কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে অলরেডি আলোচনা হয়েছে। কেমন? যে ব্যয় নিয়ন্ত্রণ করা, এটি কি সুবিধা। ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু আমি ভালো বিজনেস করতে পারবো না। বিজনেসের মূল থিম হলো তোমার ব্যয় কমাতে হবে। যত বেশি তুমি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে, কমাতে পারবে, তত বেশি তুমি প্রফিট করবে। তারপরে তোমার ইনভেন্টরি রিডাকশন। তুমি যখন ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের পলিসি অবলম্বন করবে, তখন তোমার মজুত পণ্যের ব্যয় হ্রাস পাবে বা মজুত হ্রাস পাবে। আমি যদি একটি পরিবহন সেক্টরের কোম্পানির মালিক হই, যেমন গ্রিনল্যান্ড একটি কোম্পানি, তারা তোমার কি করে, যাত্রী পরিবহন করে। তো এই প্রতিষ্ঠান কি করবে, তাদের এই বাসগুলো পরিচালনা করার জন্য তাদের কি লাগবে, তাদের কিছু খুচরা পার্টস লাগবে, তাদের কিছু
জ্বালানি খরচ লাগবে, তাদের কর্মচারীদের, তাদের ড্রাইভার হেল্পারদের বেতন টাতন দিতে হবে, তাদের গাড়ির জন্য টায়ার টিউব এগুলো লাগবে, যেগুলো বিভিন্ন সময় নষ্ট হয় সেগুলো রিপেয়ারিং করার জন্য লাগবে কিছু বিষয়। তো এই যে বিভিন্ন বিষয়গুলো লাগবে, ব্যবহারযোগ্য যে তাদের পণ্য সামগ্রী লাগবে বা মেশিন টুলস লাগবে সেগুলো, এবং ওগুলো কি করতে হয়, তাকে কিনতে হয়, এবং কেনার সময় সে কিন্তু একটা এস্টিমেট করে ক্রয় করে, একটা আনুমানিক ধারণা করে, একটা বাজেট করে ক্রয় করে। হুট করে এমন না যে ইচ্ছে করলাম আমি আর 10 লাখ টাকার জিনিস কিনে রাখবো, আমি করবো না। আমি যখন ব্যয় নিয়ন্ত্রণ করব তখন আমার ইনভেন্টরি, মজুদ পণ্যের পরিমাণও আস্তে আস্তে হ্রাস পাবে। আমি একসাথে বেশি কিনবো না, কি পরিমাণ আমার ব্যয় হচ্ছে, কি পরিমাণ কিনতে হবে আমি সেটি বুঝতে পারবো, সেই অনুসারে আমার এই মজুদ ব্যয় হ্রাস পাবে। এটিও একটি সুবিধা। তারপরে টেন্ডার বা দরপত্র, বিভিন্ন সময়ে আমাদের দরপত্র সাবমিট করতে হয়। এই জাতীয় প্রতিষ্ঠানগুলো কি করে, দরপত্র সাবমিট করে। সেটি কেমন, প্রতিটি ট্রিপের জন্য তার কি পরিমাণ ভাড়া দিতে হবে, যে একটা ট্রিপ সে দিবে, এই ট্রিপের জন্য কি পরিমাণ ভাড়া দিতে হবে তাকে, এটি সে নির্ধারণ করে। আর এটি নির্ধারণ করতে গেলে কি করতে হবে, তার এই সার্ভিস কস্টিং এর হিসাব করে করতে হবে। ঠিক আছে, তো সার্ভিস কস্টিং এর হিসাব করে সে যখন ব্যয় নির্ধারণ করবে তখন সে বুঝবে যে আমি যদি ট্রিপ দেই, এখান থেকে আমি যদি কিছু মাল ঢাকা থেকে চিটাগংয়ে পাঠাই, তাহলে এই ট্রাকে করে যদি আমি পাঠাই, এই ট্রাকের ট্রিপের কস্টিং কত হবে, আর আমি এখানে কত টাকা ভাড়া হলে মাল পৌঁছাতে পারবো, এরকম আমি দরপত্র সাবমিট করতে হয় আমাকে। আর এটি যদি আমি হিসাব না করি তাহলে আনুমানিক দিলে কিন্তু হবে না, আমার একটি ক্যালকুলেশন করে যুক্তিসঙ্গত ব্যয় নির্ধারণ করে দিতে হবে। সেজন্য দরপত্র সাবমিট করার জন্য এই ব্যয় নির্ণয় করা হয়। তুলনা করা, প্রত্যেক যে ভেহিকেল আছে, যানবাহন আছে, আমি যদি দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার বহরে কিন্তু একটি বিমান দুটি বিমান না, অনেকগুলো বিমান আছে, বেশ কয়েকটি বিমান আছে। তো তার যদি 20টা বিমান থাকে, তাহলে 20টা বিমান, কোন বিমানটি কোন রোডে পরিচালিত হয়, কত ঘন্টা সে রান করে, কি পরিমাণ ব্যয় হয়, একটি বিমানের সাথে আরেকটি বিমানের ব্যয়, একটি সার্ভিস পয়েন্টের সাথে আরেকটি সার্ভিস পয়েন্টের ব্যয়ের তুলনা কিন্তু ইজিলি করা যাবে যদি আমি সঠিকভাবে এই সার্ভিস কস্টিং এর হিসাব রাখি। ঠিক আছে, তাহলে আমার এই যে তুলনা করা, কম্পেয়ার করা, এবং কম্পেয়ার করলে কি হবে, আমার ব্যয়ের সাথে প্রফিটের যে রিলেশন সেটিও কিন্তু ঠিক থাকবে। তারপরে আনুমানিক ব্যয় নির্ণয়, উৎপাদনশীল প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান যখন একটি পরিবহন বিভাগ থাকে, সেই পরিবহন বিভাগের ক্ষেত্রে সে কি পরিমাণ ব্যয় তার হবে বছরে, এটা একটা আনুমানিক ব্যয় কিন্তু সে নির্ধারণ করে। আমরা যদি বলি যে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের পরিবহন করে থাকে, কিভাবে পরিবহন করে, আমাদের 8টি বাস আছে, এই 8টি বাসের মাধ্যমে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসি এবং কলেজ থেকে তাদেরকে তাদের সেই গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি। তো এই যে বাসগুলো বিভিন্ন রোডে পরিচালিত হবে, এই বাসগুলোর জন্য কিরকম খরচ হবে সেটি কিন্তু আমাদেরকে কি করতে হয়, প্রাক্কলন করতে হয়, আনুমানিক ব্যয় নির্ণয় করতে হয়, যে আমার 8টা বাস পরিচালনার জন্য আমার বছরে কি পরিমাণ টাকা ব্যয় হবে। আর বছরে যে পরিমাণ টাকা ব্যয় হবে তার উপর বেস করে আমার ইনকাম করতে হবে। কিরকম ইনকাম করতে হবে, আমরা কিন্তু মানে আমাদের শিক্ষার্থীদের বাসে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য ভাড়া নেই না, আমরা বছরে ভর্তির সময় একটা নির্দিষ্ট হারে একটা ফি নেই, যেমন 100 টাকা 150 টাকা এরকম, এক বছরের জন্য নেই, তাতে ওই টাকাটা দিয়ে আমরা তাদেরকে সারা বছর সার্ভিস দিয়ে থাকি, ভর্তির সময় বছরে একবার সে দিয়ে থাকে।
তো এই যে আনুমানিক ব্যয় নির্ণয় করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, মজুদ ব্যয় হ্রাস করা, দরপত্র সাবমিট করা, তুলনা করা, হ্যাঁ, এই বিষয়গুলো হলো আমার সার্ভিস কস্টিং এর সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব যে এই সার্ভিস কস্টিং এর কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে, কিছু মৌলিক নীতি নিয়ে কথা বলবো। সেই মৌলিক নীতিগুলো কি হতে পারে? বেসিক কিছু কনসেপ্ট থাকবে, বেসিক কিছু আমার মানে প্রিন্সিপালস থাকবে, যেগুলোকে বেজ করে এই সার্ভিস কস্টিং তার কার্যক্রম পরিচালনা করে। সেটি কেমন? আমি আগে বলেছি, ব্যয় একক নির্বাচন নীতি, একক প্রতি ব্যয় নির্ণয় করা। হ্যাঁ, একক প্রতি ব্যয় নির্ণয় করা। যেমন আমরা বলেছি যে একটি হসপিটালের একজন পেশেন্টের জন্য একটি বেডে 1 রাত থাকলে তার কি পরিমাণ খরচ হবে, এই একক প্রতি ব্যয় নির্ধারণ করার নীতি, এটি একটি অন্যতম মৌলিক নীতি। নাম্বার 2, নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট সময়ের নীতি। আমি আগেই বলেছি যে এখানে সময় একটা ফ্যাক্টর, এবং নির্দিষ্ট সময়ের জন্য এই সেবা নীতি অবলম্বন করতে হবে। হ্যাঁ, তো নির্দিষ্ট সময়ের জন্য যে সেবা নীতি অবলম্বন করতে হবে সেটি একটি মৌলিক নীতি। আমি যখন তখন মনে চাইলেও আরেকটা ব্যয় নির্ণয় করব এরকম না। একটা স্পেসিফিক টাইমে ওই সময়ে যাত্রী পরিবহন করলে, ওই সময়ে রোগীদেরকে সেবা দিলে কীরকম খরচ হবে। যেমন এখন দেখো যে কোভিড-19 সিচুয়েশন করছে দেশ, সমস্ত বিশ্ব। এই কোভিড-19 সিচুয়েশন যখন আসলো, তখন কি হলো? সরকারি মেডিকেলে কিছু চিকিৎসা নেওয়ার জন্য সরকার কিছু প্রস্তুতি নিল। সরকার কিছু হসপিটালকে স্পেশালাইজড ঘোষণা করলো যে এই হসপিটালে কোভিড পেশেন্টের চিকিৎসা করা হবে। তো সেখানে কোভিড পেশেন্টের চিকিৎসার জন্য সে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরে এটি আস্তে আস্তে বিভিন্ন জেলাগুলোতে ব্যবস্থা নিয়েছে। তারপরে প্রাইভেট সেক্টরে বিভিন্ন হসপিটালকে সুযোগ সুবিধাগুলো তৈরি করতে গভর্নমেন্ট উৎসাহিত করেছে এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে। তো এই বিশেষ সিচুয়েশনে যখন একটি পেশেন্টকে সেবা দেওয়া হবে, তখন তার কেমন ব্যয় হবে হসপিটালে, তার উপর বেস করে কিন্তু একটি হসপিটাল কর্তৃপক্ষ বাজেট তৈরি করবে, ব্যয় নির্ধারণ করবে, এবং তাকে সেই বরাদ্দ রাখতে হবে। আর প্রাইভেট সেক্টরে ওরা কি করে, যে নির্দিষ্ট ভাড়া কত হবে সেটি নির্ণয় করে, সিটের রেন্ট কেমন হবে সেটি নির্ধারণ করে, কারণ তার সার্ভিস তার সময়ের উপর বেস করে এই নীতিতে সে এই সার্ভিস কস্টিং হয়, সেজন্য ওই নীতির উপর বেস করে সে কাজ করে। আমরা বলেছি এর আগেও যে ক্লাসিফিকেশন অফ কস্ট, এখানে কস্ট ক্লাসিফিকেশনের যে প্রিন্সিপাল সেটি অবলম্বন করা হয়। ফলে এই কস্ট ক্লাসিফিকেশনের প্রিন্সিপালস অনুসারে এখানে কি করা হয়, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই বিভিন্ন ক্লাসিফিকেশনের মাধ্যমে ব্যয়কে নির্ধারণ করা হয়। এবং একক ব্যয়ের সাথে ভাড়া নির্ণয় করা হয়। একক ব্যয়ের সাথে কি করা হয়, একক ব্যয় ও ভাড়া নির্ধারণের নীতি অবলম্বন করা হয়। যে আমি পার ইউনিট কস্ট, পার প্যাসেঞ্জার পার কিলোমিটার বা পার প্যাসেঞ্জার পার ট্রিপ কীরকম কস্ট হবে, সেই ভাড়ার ব্যয় নির্ধারণের নীতি অবলম্বন করব। দেন ব্যয় নিয়ন্ত্রণ নীতি, কন্ট্রোলিং পলিসি অফ কস্ট, ব্যয়ের নিয়ন্ত্রণ করার যে নীতি সেটি অবলম্বন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আজকে আলোচনা করলাম সেই আলোচনাগুলো আমি আরেকটু রিপিট করতে চাই তোমাদের সাথে। প্রথমত আমরা বলেছি যে সার্ভিস কস্টিং কি, অপারেটিং কস্টিং কি, এই বিষয়টি নিয়ে কথা বলেছে যে পরিচালন ব্যয় বলতে আমরা কি বুঝি। পরিচালন ব্যয় হলো কোনো একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের পরিবর্তে সেবা দিয়ে থাকে, সে সেবার বিনিময়ে যে তার কস্টিং হবে
একক প্রতি যে ব্যয় হবে, এই একক প্রতি ব্যয় নির্ধারণ করার যে পদ্ধতি বা প্রণালী, তাকে আমি বলছি পরিচালন ব্যয় হিসাব বা সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং। তারপরে আমরা বলেছি এই অপারেটিং কস্টিং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তোমাদের মাঝে, যেমন ব্যয় একক নির্বাচন করা, ব্যয়ের শ্রেণীবিন্যাস করা, হ্যাঁ, সেবার একক ব্যয় নির্ধারণ করা, হ্যাঁ, ভাড়া নির্ধারণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, তারপরে ব্যয়ের সমরূপতা মানে ইউনিফর্মিটি, হ্যাঁ, তারপরে স্পেসিফিকেশন অফ টাইম, নির্দিষ্ট সময়ের উপর বেস করে সে ব্যয় নির্ধারণ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা। তারপরে আমরা আলোচনা করেছি পরিচালন ব্যয় নির্ধারণের কিছু সুবিধা আছে, সুবিধাগুলো নিয়ে, যেমন ব্যয় নিয়ন্ত্রণ, মজুত হ্রাস, দরপত্র সাবমিট করা, তুলনা করা, ব্যয় নির্ধারণ করা, আনুমানিক ব্যয় নির্ণয় করা, এগুলো আমার আলোচ্য বিষয় ছিল। আর সর্বশেষ আমরা আলোচনা করেছি পরিচালন ব্যয় মূল্য নির্ধারণের, পরিচালন ব্যয়ের নির্ধারণের মৌলিক কিছু নীতি, যেমন ব্যয় একক নির্বাচন নীতি, নির্দিষ্ট সময়ের জন্য সেবা নীতি, সমমানের সেবার নীতি, ব্যয়ের শ্রেণীবিন্যাসকরণ নীতি, একক ব্যয় ও ভাড়া নির্ধারণ নীতি, ব্যয় নিয়ন্ত্রণ নীতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা তোমরা একটু ভালোভাবে যদি ফলো করো, এখান থেকে থিওরি প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে, আর আমরা সামনে আস্তে ধীরে অঙ্কে যাব। হ্যাঁ, এই চ্যাপ্টারের যে বেসিক অঙ্কগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রইল, এবং সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।